থমকে থেকো না, আর কতকাল এভাবে দাঁড়িয়ে থাকবে? এগিয়ে যাও, পেছনে হটতে চাও বুঝি? এখন সে পথ বন্ধ, প্রখর দুপুর বিকেলের সঙ্গে ঢলাঢলি শুরু করে দিয়েছে। সে কবে? দেখতেই পাচ্ছ, এবার ঝাড়া দিয়ে ওঠো, নয়তো অন্ধকার অচিরে গ্রাস করবে তোমাকেই। তখন অরণ্যে একা একা কেঁদে বেড়ালেও কেউ করবে না খোঁজ। কবি শামসুর রহমান তার থমকে থেকো না কবিতা এইভাবেই বলছিলেন। সুপ্রিয় সুধী, আপনারা জানেন যে এনটিভির সমসাময়িক বিষয়ভিত্তিক টকশো আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা 6টা 15 মিনিটে সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের আজকে নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। আপনাদের সাথে আছে আমি পাভেল ইসলাম, আর আমাদের সাথে আছে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন দুজন জনপ্রিয় অভিনেতা, আছেন আব্দুল্লাহ রানা এবং আছেন নূরে আলম নয়ন। তো আমি অভিনেতা এবং নির্মাতা আব্দুল্লাহ রানার কাছে প্রথমে আসতে চাই যে আপনি দর্শকের কাছে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একজন অভিনেতা, কিন্তু নাট্যাঙ্গনে আপনি সবসময় একজন কি বলবো যে বলিষ্ঠ কণ্ঠস্বর। যখন যেখানে অন্যায় হয়েছে বা কোনো দাবির পক্ষে বিপক্ষে আওয়াজ তুলতে হয়েছে তখন আপনি সেখানে দাঁড়িয়েছিলেন, কখনো একাও দাঁড়িয়েছেন। তো শিল্পীরা কি বিপ্লবী হয়? তাহলে শিল্পী তো আসলে বিপ্লবী হবে না কেন? শিল্পী মাত্রই বিপ্লবী। সে শিল্পের মাধ্যমে তার বিপ্লবের চেতনাটা প্রকাশ করে। জি, তো শিল্পীর কি আসলে কোনো দল থাকে মনে হয়? শিল্পীর দেখেন, বিষয়টা হচ্ছে রাজনীতির বাইরে তো কিছু না। জি, তো শিল্পী মাত্রই আসলে রাজনৈতিক একটি আদর্শের ভেতর দিয়েই চলে, তাই না? তো সংকটটা যেটা হয়েছে যে আমাদের দেশে, আমার কাছে যেটা মনে হয় যে শিল্পীর রাজনৈতিক পরিচয়টা আগে কিন্তু সামনে ছিল না। আগে মানে প্রথম পরিচয়টা শিল্পী সত্তা নিয়ে একজন আমরা চলি, এবং রাজনীতিতে কেউ সক্রিয়ভাবে মানে জড়িয়ে যাবার ইতিহাস আমাদের খুব কম। জি, তো যেই কারণে শিল্পী সত্তাটা সবসময় আলাদা থাকে। কিন্তু সময়ের পরিক্রমে আমাদের হয়তো ভিন্ন পরিস্থিতি দেখতে হয়েছে যে শিল্পীরা শিল্পী পরিচয়ের চেয়ে রাজনৈতিক শিল্পী পরিচয় হয়তো বেশি আগ্রহী ছিলেন কেউ কেউ। সেই জন্যই আসলে এই প্রশ্নটার অবতারণ আমার ধারণা। এবং আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের আগে পরে শিল্পীদের মধ্যে এক ধরনের বিভাজন তৈরি হয়েছে, এবং এটা অনেকটাই প্রকাশ্য। হ্যাঁ, একেবারে রাগঢাক করে বা মানে এটা লুকোছাপার কোনো বিষয় নেই, ব্যাপারটা এমন হয়েছে। যাই হোক, তো আমরা নূরে আলম নয়নের কাছে আসি যে অভিনয় শিল্পী সংঘের মানে বাংলাদেশ টেলিভিশন যে অভিনয় শিল্পী তাদের একটি সংগঠন, তার নাম হচ্ছে অভিনয় শিল্পী সংঘ। আমি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, তো অভিনয় শিল্পী সংঘের অর্থ সম্পাদক আপনি, তাই তো? মানে অর্থ সম্পাদক হিসেবে আপনি এতদিন দায়িত্ব পালন করেছেন। তো এই পদে কাজ করার সুবিধা অসুবিধাগুলো কেমন ছিল? যেমন আমি যদি বলতে চাই যে আপনার ফেসবুক পোস্টে প্রায় আপনি একটা কথা লিখে থাকেন যে নিকেতন আছি, সাময়িক পোস্ট। এই কথাটার কারণ হলো আমি তো দ্বিতীয়বার দায়িত্ব পালন করছি। এর আগে প্রথমবার যখন আমি আসি, তা আমি যেহেতু সবাই আমাকে নির্বাচিত করেছেন, তা আমি ওই তাগিদ থেকেই আমি যখন শুটিং না থাকে বা অন্য কোনো কাজ না থাকে, আমি অফিসে গিয়ে অফিসের অ্যাকাউন্টসের যে কাজগুলো আমাদের রতন ভাই দেখাশোনা করে, সে ওনাকে সুপারভাইজ করি। তো অফিসে যখন যাই তখন দেখি যে মানে কেউই আমাদের অফিসে আসতেছে না, কোনো মেম্বাররা আসতেছে না। আমি অফিস শেষ করে যখন আবার মগবাজার আড্ডা দিতে আসি, তখন আমার অনেক কলিগের সাথে দেখা হয়। তো আমাকে জিজ্ঞেস করে, ভাই কোত্থেকে আসলেন বা কোত্থেকে আসলা? আমি যখন বললাম যে আমি নিকেতন থেকে আসলাম, অফিসে ছিল। ও, তুমি নিকেতন ছিলা? ও, আপনি নিকেতন ছিলেন? আগে জানলে তো আপনার সাথে যে আড্ডা দিতে পারতাম। আমি কেন, রতন ভাই আসলে না, রতন ভাই একটু কাঠখোট্টা, তো ওনার সাথে আড্ডা দিতে ভালো লাগে না। তো তখন আমি চিন্তা করলাম যে আমি যে নিকেতন অফিসে থাকি, এটা ঘোষণা দিয়ে যাই, এটা যদি জানিয়ে রাখি, তাহলে নিকেতনে অন্যান্য কাজে যারা আসে তারা আমার সাথে দেখা করার জন্য বা আড্ডা মারার জন্য আসবে। ওই কারণেই নিকেতনে আছি, সাময়িক পোস্ট যেটা চালু করা আর কি। না, ঠিক আছে। কি বলবো যে আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে এই যে 18 সেপ্টেম্বর 2024 তারিখে আমরা দেখলাম যে অভিনয় শিল্পী সংঘের একটি জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল, এবং অনেক নাটকীয়তার পর সেখানে অনেক পক্ষে বিপক্ষে অনেক তর্ক আলোচনা সমালোচনা হয়েছে। শেষ পর্যন্ত তারেক আনাম খানকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠিত হলো, এবং এই সিদ্ধান্ত হলো যে কার্যনির্বাহী পরিষদ যারা ছিলেন তারা এই সংস্কার কমিটিকে সহযোগিতা করবেন। তাহলে এক হিসেবে তো দুটি কমিটি হয়ে গেল এক অর্থে। আবার এই সংস্কার কমিটির মেয়াদ ছিল 4 মাস, যেটা এই 18 জানুয়ারি বোধহয় মানে শেষ হয়েছে। এবং
জানুয়ারি শিল্পকলা একাডেমিতে তৃতীয় বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে। সেই সভায় কি হবে আসলে? এখানে কি অভিনেতাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বা সংস্কার কর্মসূচির কোনো সুরাহা বা কোনো দিক নির্দেশনা কি আসবে? 8ই সেপ্টেম্বর যে সংস্কার কমিটি গঠন করা হয় তারেক ভাইকে প্রধান করে বলা হয় যে ওনাকে দায়িত্ব দেওয়া হয় যে উনি ওনার সুবিধা মতো বাদ বাকি 4 জনকে নেবেন। জি জি। সে অনুযায়ী উনি একটা কমিটি করেন। আর আপনি যে 31শে জানুয়ারি যে সাধারণ সভার কথা বললেন, এটা আমাদের নিয়মিত সাধারণ সভা শেষ, মানে 3 বছরের সংগঠনের শেষ সাধারণ সভা। এখানে আমাদের যে নিয়মিত যে সাধারণ সভার সেটা প্রথমে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ, তারপর অর্থ সম্পাদক রিপোর্ট পেশ এবং এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা, তারপর পাস শেষ। দ্বিতীয় পর্যায়ে যে সংস্কার কমিটি করা হয়েছে, ওনারা কিছু সংস্কার প্রস্তাব, সেটা গঠনতন্ত্র ব্যাপারে হতে পারে বা সংগঠন ভবিষ্যতে কীভাবে চলবে বা আন্তঃসংগঠন সম্পর্কটা আমাদের আসলে কি হবে বা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কোন কোন বিষয়গুলো আমাদের সমস্যা আছে, এই ব্যাপারে ওনারা প্রস্তাবনা পেশ করবেন। যেহেতু আমাদের সবকিছুর নীতি নির্ধারক কিন্তু আমাদের সাধারণ সদস্যরা যদি সব যেটা গ্রহণ করবে সেটা টিকবে, যেটা গ্রহণ করবে না সেটা টিকবে না। এই মানে সাধারণ সভার যেটা আর কি হয় রেগুলারলি। এবং আপনাকে আরেকটা কথা বলি, এটা যেহেতু যে কোনো পরিস্থিতির কারণে হয়তো একটা সংস্কার প্রস্তাব হয়েছে, সংস্কার হয়েছে, আমরাও কিন্তু নিয়মিতভাবেও যখন মনে হয়েছে যে আমাদের কিছু গঠনতন্ত্রে সংশোধন দরকার, আমরা কিন্তু প্রতি সাধারণ সভায় সেটা নিয়ে এসেছি, সবার সামনে পেশ করেছি, অনেকে গ্রহণ করেছে, অনেকে গ্রহণ করেনি। যেমন একটা বিষয় ছিল, আমরা একবার একটা প্রস্তাব আনলাম যে আমাদের এখানে যারা সদস্য হবে বা শিল্পী, তাদের একটা বয়সসীমা থাকা দরকার। সাথে সাথে আমাদের মামুন ভাই বললেন যে না, শিল্পীর কখনো বয়স মানে কি বলে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। মামুন ভাই বলল যে না, শিল্পীর কখনো শিক্ষাগত যোগ্যতা, শিল্পীর যে কাজটা সেটাই তার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা প্রধান বিষয় না, এটা রাখা যাবে না। সবাই এক বাক্যে আচ্ছা ঠিক আছে থাকবে না। তো এরকম আমরা কিন্তু এরকম আরো অনেক বিষয় যেগুলো আমরা প্রতি সাধারণ সভাতে আনার চেষ্টা করি, গঠনতন্ত্র চেঞ্জ, ওরকমই একটা ধারাবাহিকতায় হয়তো এই সংস্কার কমিটি বিভিন্ন প্রস্তাব দেবে। এবং এটা এখন সাধারণ আমরা যারা মেম্বার আছে তারা কতটা গ্রহণ করবেন, বর্জন করবেন, সেটা ওই দিনই সিদ্ধান্ত হবে, তাই তো? আমি এই প্রসঙ্গে আরো আলোচনা করব, আমরা মানে আবার আসছি আপনার কাছে। তো আব্দুল্লাহ রানা, মানে আপনি দর্শকদের উদ্দেশ্যে একটি তথ্য আমি দিতে চাইবো যে আপনি এনটিভির মানে অত্যন্ত জনপ্রিয় একটি রান্না বিষয়ক অনুষ্ঠান আমরা দেখেছি, সিদ্দিকা কবির রেসিপির, আপনি ছিলেন পরিচালক এবং নির্মাতা। তো এবং ওই সময় এটি খুবই জনপ্রিয় ছিল। কিন্তু তো এই যে মিডিয়ায় আপনার শুরুটা আসলে কিভাবে হয়েছিল, মানে আর আরেকটা প্রশ্ন রাখতে চাই যে কোন পরিচয়টা আপনি আগে রাখবেন, নির্মাতা না অভিনেতা? পরের উত্তরটা দিয়ে শুরু করি। আমি সবসময় নির্মাতা পরিচয়টা দিতে স্বচ্ছন্দ বোধ করি, ভালোবাসি। আমার টেলিভিশন মাধ্যমে আমার কাজ শুরু হয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। যথারীতি আমি বাদল রহমান ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তো ওনার কাছে আমি কাজ শিখেছি ফিল্মের বাদল রহমান। কিন্তু উনি তো তখন আসলে টেলিভিশনের জন্য কাজ করতেন, মানে 21 টেলিভিশনের, তৎকালীন 21 টেলিভিশনের জন্য নাটক করছিলেন তখন। তো ওনার সাথে আমার জার্নিটা অবশ্য খুব বেশি সময়ের হয়নি, 11 মাস। 11 মাসের মাথায় আমি আসলে প্রথম ডিরেকশনে একটি সুযোগ পাই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে। তো ওই সুযোগটা আমি কাজে লাগে, আমি করেছিলাম। এবং আপনাদের বাংলাদেশ টেলিভিশনে প্রচার পর এনটিভিতেও প্রচার হয়েছে। ফিকশন নন ফিকশন? ফিকশন। তো এটা দিয়ে আমার শুরু পরিচালনা। তারপর তো এবং আমার আসলে ওই প্রথম নাটকটি ওই বাংলাদেশ টেলিভিশনে গিয়েছিল। তারপরে আমার ক্যারিয়ারের প্রায় 5-6 বছর আমি যা নাটক করেছি এনটিভিতে গিয়েছি। আমি তখন আমি আসলে একটা জব করতাম, তো যে কারণে আমি বেশিরভাগ করতাম আসলে ডকুমেন্টারি আর নন ফিকশন। তো নাটক আমি খুব নাটক করে আমাকে চলতে হতো, ব্যাপারটা সেরকম যেহেতু ছিল না, আমি বছরে 2টা নাটক করতাম আপনাদের এই ঈদে। তো এইভাবে নাটক করা, তো নাটক করেছি। 2015-তে এসে মনে হলো যে একটু সুইচ করা দরকার, কারণ তখন আসলে ডিরেকশন দিয়ে টেকার মতন অবস্থা ছিল না, আমি চলতে পারছিলাম না। তো তখন আমি সুইচ করি আর কি, অভিনয় চলে আসি। আচ্ছা, তো সেটা কি মনে হয় যে মানে সেই সিদ্ধান্তটা ঠিক ছিল না ঠিক ছিল না? দেখেন, সার্ভাইভ করার জন্য সেই সিদ্ধান্তটা অবশ্যই ঠিক ছিল, মানে এখন এসে মনে হচ্ছে, এখন এসে তারও বেশি মনে হচ্ছে। কারণ তখন আমার
অল্টারনেট আর কোনো রাস্তা ছিল না, কারণ আমি আসলে কিছুই শিখিনি জীবনে, মানে লেখাপড়া করেছি, একাডেমিক যাই করি, কিন্তু আমার যেহেতু থিয়েটার করতাম, আমার সব কিছু জুড়েই ছিল অভিনয় বা পরিচালনার, এর বাইরে কিছু করতে পারি না আমি। তো আমার অপশন ছিল আর অভিনয় করা। তো অভিনয়ের কারণে আমি ওই সময় আমি পায়ের তলায় মাটিটা পেয়েছি, না তো আমি আসলে ভেসে যেতাম। আর এখন এসে মনে হয় যে খুবই সঠিক সিদ্ধান্ত ছিল, কারণ আমি খুবই আপসেট হই যখন আমাদের সমসাময়িক ডিরেক্টরদের সাথে দেখা হয়। খুবই খুবই কষ্ট লাগে যে এত গুণী লোক, এত ভালো ডিরেক্টর, কিন্তু তারা কাজ পাচ্ছে না, বা আসলে পাচ্ছে না, মানে ও যেই আমাদের এখন মার্কেটটা যেরকম একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে, ওই নির্মাতাদের আসলে এখানে কাজ করতে পারা সম্ভব না। তো এই জন্য আমার মনে হয় যে আমিও তো পারতাম না যদি ডিরেকশনে থাকলে। এবং এটা শুধু মানে নির্মাতাদের ক্ষেত্রে না, অভিনেতাদের ক্ষেত্রেও তো হয়েছে। আমরা সেই আলোচনায়ও মানে শুনবো গল্প। তবে আমি যে সংস্কার যে কমিটির যেই বিষয়ে কথা হচ্ছিল, আমরা একটু ওই প্রসঙ্গটাতে আসতে চাই। যে আমরা দেখলাম যে 18 সেপ্টেম্বর বেশ একটা বাকযুদ্ধ হলো আমাদের অভিনয় শিল্পীর সঙ্গে, এবং পক্ষে বিপক্ষে অনেক কথা হলো। তো সাধারণ শিল্পীদের মধ্যে এই ক্ষোভের কারণটা কি আসলে, সেটা আমি একটা প্রশ্ন করতে চাই। আবার দেখলাম যে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি তার এই 4 মাস মেয়াদের মধ্যে কিছু নতুন অভিনয় শিল্পী সংযোজন করেছেন বা নিয়েছেন ইন্টারভিউ নিয়ে। সেটা কি তারা পারেন কি না, মানে শেষ মুহূর্তে আবার সেই প্রাথমিক সদস্যদেরকে সংস্কার সাব কমিটিতে নেওয়া হলো। হ্যাঁ, যেটা নিয়ে ইতিমধ্যে অভিনয় শিল্পী সাধারণ সদস্যদের মধ্যে অনেক ক্ষোভ তৈরি হয়েছে যে সংস্কার কমিটির এই এখতিয়ার আছে কিনা। এবং সেখানে এমন কিছু যে নাম দেখলাম, আমি আপনাকে বলছিলাম। তো এটা কি আসলে কোনো নিয়মের মধ্যে পড়ে? মানে প্রথমত আমাদের গঠনতন্ত্রে সংস্কার কমিটির সরাসরি কোনো ক্রাইটেরিয়া নেই। ওখানে একটা ক্রাইটেরিয়া আছে যে দেশের আপৎকালীন সময়ে বা কোনো বিশেষ সময়ে যে সাধারণ সদস্য এবং যারা আজীবন সদস্য বয়োজ্যেষ্ঠ, তাদের প্রতিষ্ঠাকালীন সদস্য, তাদেরকে সাথে বসে একটা কমিটি করা যেতে পারে। হ্যাঁ, ওই ক্রাইটেরিয়াতে এখানে সংস্কার কমিটিটা আসলে করা হয়েছে। আর সংস্কার কমিটি করা হয়েছে। আর সাধারণ সদস্য নেয়ার ব্যাপারে যেটা ব্যাপার ছিল, আমাদের কমিটির প্রধানের সাথে কথা হয়েছিল যে মানে আমাদের যে সভাপতি নাসিমের সাথে কথা হয়েছে যে যেহেতু আমাদের চলমান প্রক্রিয়া, আমাদের সংগঠনটা কীভাবে চলে, তার মধ্যে একটা প্রক্রিয়া আছে যে 3 মাস পর আমরা নতুন সদস্য ইন্টারভিউ নেই। সেই প্রক্রিয়াতে ইন্টারভিউ জেনারেল প্র্যাকটিস ছিল, এটা আগে থেকে প্র্যাকটিস ছিল, কিন্তু সেটা আমাদের প্রাথমিক সদস্যের নেয়ার ক্ষেত্রে প্রক্রিয়া ওই প্র্যাকটিসটা ছিল। ওইখান থেকেই আসলে যে অ্যাপ্লিকেশনটা ইন্টারভিউটা নেয়া। কিন্তু সাধারণ শিল্পীদের মধ্যে একটা প্রশ্ন ছিল যে এই যে মাত্র প্রাথমিক সদস্যপদ পাওয়া কোনো মেম্বার কি যে সংস্কার কমিটিতে কীভাবে চলে আসলো? এখন এই ব্যাপারটা তো আসলে যিনি করেছেন বা যারা করেছেন, আপনি যেহেতু বর্তমান মানে এক্সিস্টিং যে কমিটি, সেই কমিটির একজন মেম্বার, সেই হিসেবে আপনাকে প্রশ্নটা করলাম। এখানে আমাদের সাথে কোনো এই ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি। তার মানে তো বলাই যায় এটা এক ধরনের অনিয়মের মধ্যে দিয়ে হয়েছে। এখন এটা অনিয়ম বা নিয়মের তো বিষয় নয়। আসলে বিষয়টা যেহেতু প্রথমেই সংস্কার কমিটির প্রধান হিসেবে তারেক ভাইকে দায়িত্ব দেওয়া হয় এবং ওনাকেই বলা হয়েছে যে আপনি নিজে ঠিক, আপনি কথা বলে আপনার আরও 4 জন ঠিক করবেন। তো সেখানে মানে ওই হিসেবে দোষ দেওয়াটাও আসলে, যাই হোক, আমার মনে হয় যে আমার একটা কনফিউশন আছে, আমি যদি জানতে চাই, যেটা হচ্ছে যে আসলে প্যারালাল দুইটা কমিটি এক কাজ করতে পারে না। আমি যতটুকু বুঝি যে যেটা অ্যাক্টর সিকিউরিটির এক্সিকিউটিভ কমিটি, তারা আসলে এক্সিকিউশনের জন্যই ছিল। সংস্কার কমিটি আসলে প্রস্তাব দিতে পারে। সংস্কার কমিটি বাই নেম বোঝা যায় যে সংস্কার কমিটির কোনো কিছু করার এখতিয়ার নেই, সে কিছু প্রস্তাবনা দিতে পারে। এখানে আমি জানতে চাচ্ছি যে ওই যে সদস্যপদ দেওয়া হয়েছে, এটা কি আসলে এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা ওই ইন্টারভিউ নিয়ে দিয়েছে নাকি সংস্কার কমিটি দিয়েছে? আমরা কথা বলছিলাম যে আপনার একটা প্রশ্ন নেই, এবং আমি বলছিলাম সম্পূরক প্রশ্নও ছিল আপনার কাছে, যে এই যে শুধু তাই নয়, যে সাব কমিটি তৈরি করা হলো তড়িঘড়ি করে একেবারে শেষ মুহূর্তে এসে, সেই পোস্টটি অভিনয় শিল্পী সংঘের অফিসিয়াল মানে ফেসবুক থেকে ডিলিটও করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। বলেন আপনি। আচ্ছা, এইটা মানে আমি ওই অ্যাক্টর সিকিউরিটির অফিসিয়াল পেজ নিয়ে আসলে কিছু বলতে পারবো না, এটা নয়ন ভাই বলতে পারবে। আর এই প্রশ্ন, আপনার এই প্রশ্নটা আসলে আমার ছিল, আমার সাথে আপনার একটা সম্পূরক প্রশ্ন করেছেন, আমার উত্তরটা নয়ন ভাই দিলেন। প্রথমত হয়েছে কি যে
মানে সংগঠন করার অভিজ্ঞতা একটা বিষয়, আর সংগঠনের সাথে সরাসরি জড়িত থাকা একটা বিষয়। জি মানে আমাদের এখানে সমস্যাটা হয়েছে কি যে আমাদের অনেকেই তারা নিজেদের মতো করে সব কিছু ভাবেন বা নিজেদের মতো করে সব কিছু করতে চান, কিন্তু একটা সংগঠনে যখন জড়িত হবে তখন সব কিছু নিজেদের মতো করা যায় না, সংগঠনের মতো করে নিজেকে কাজ করতে হয়। জি তো এখানে কনফিউশনের জায়গাটা সেদিন কিন্তু বলা হয়েছিল যে অভিনয় শিল্পী সংঘ বর্তমান কমিটি, অনেকে আমাদের পদত্যাগ চেয়েছিলেন, বলছেন না এই কমিটি পদত্যাগ করবে না, কমিটি বহাল থাকবে, কমিটি দাপ্তরিক কাজকর্ম চালিয়ে যাবে। আর যে সংস্কার কমিটি তাদের সংগঠনকে গতিশীল করতে বা আধুনিকায়ন করতে বিভিন্ন সংস্কার প্রস্তাব তারা তৈরি করবেন, সেটা নেক্সট সাধারণ সভায় পেশ হবে, তারপর এক্সিকিউশন হবে। জি এখন ঝামেলা হয়েছে কি, এই যে ঝামেলার জায়গাটা কোথায়, অনেকেই নিজেকে ভাবছে যে তার মানে আমি মনে হয় টোটালটার দায়িত্ব পেয়ে গেলাম, আমি এখন সবকিছু চালাবো। ব্যাপারটা কিন্তু আসলে তা না, কারণ ইলেকট্রিসিটি কমিটি কিন্তু এখনো সিকিউরিটি পাওয়ার কিন্তু আমাদের। জি জি আবার আপনাদের কাছে চলে এসেছে না, আগেও আমাদের পাওয়ার, সিকিউরিটি পাওয়ার আমাদের, ব্যাংকিং পাওয়ার আমাদের, সমাজ কল্যাণে কিন্তু সই আমাদের, ইলেক্টেড কমিটি, এটা রিজলভ হয়নি। হ্যাঁ, ইলেক্টেড কমিটি। তো এই যে কনফিউশনের জায়গাটা, যে আমাদের আসলে কাজটা কি আমরা না বুঝেই অনেক সময় আমার কাজটাকে ঠিক না করে আমি তার বাইরে অনেক কিছু কাজ করতে যাই, যেটা সমালোচনার জন্ম দেয়। আমার কাছে মনে হচ্ছে এই সমস্যাটা এবং অভিজ্ঞতাটা একটা বড় বিষয়। আমি রানা ভাইকে সম্মান দিয়ে বলছি, রানা ভাই আমার চেয়ে আরও বেশি জানেন, যেহেতু রানা ভাই আমার অনেক আগে থেকে কাজ করছেন। এখন আপনি একটা জিনিসকে আধুনিকরণ করতে চান বা একটা সংগঠনের সংগঠনটা যেসব কাজের সাথে জড়িত তাদের যে কি সমস্যা, আপনি কিন্তু টোটালি, আপনি যদি প্রত্যেকটা সেক্টরে কাজ না করে থাকেন আপনি কিন্তু বুঝবেন না সমস্যাটা কোথায়, ভিতরগত সমস্যাটা কি। আমি আর রানা ভাই পুবাইলে শুটিং করি এবং রেগুলার শুটিং করি, আমরা জানি যে পুবাইলে কি সমস্যা। আমরা রেগুলার উত্তরা শুটিং করি, আমরা জানি যে আমাদের কি সমস্যা, কারণ রানা ভাই এবং আমার দুজনেই সংসার চলে এখান থেকে উপার্জন করে। আর একজন লোক অন্য কাজটা তার প্রধান, অভিনয় করার মাঝে মাঝে কিছু কিছু ক্যারেক্টার বেছে, এটা কিন্তু উনি কিছু কিছু ক্যারেক্টার বেছে করতে পারবেন, সেটা কিন্তু আমি পারবো না, রানা ভাই পারবে না, কারণ রানা ভাইয়ের আমার ফ্যামিলি এটা দিয়ে চলে, পেশা আপনাদের, আমাদের পেশা। তা ওই সমস্যাটা ওইখানেই। এখানে অনেকেই কথা বলছেন যারা পুরোপুরি এই পেশার সাথে জড়িত না বা পুরোপুরি এই পেশার সব সেক্টরে সব জায়গায় কাজ করেন নাই, কিন্তু তারা অনেক কিছু করে ফেলতে চাচ্ছেন। এটা আমাদের এখনকার জেনারেশনের অনেকেরই মনে সমস্যা, যে আমি যা বুঝি সেটাই মনে হয় সেরা, কিন্তু না, আমার সিনিয়র অগ্রজ রানা ভাই আমার চেয়ে অনেক আগে কাজ করে, নিশ্চয়ই রানা ভাই আমার চেয়ে বেশি বুঝে, এটা আমাকে মেনে নিতে হবে। এবং আমি একটা কিছু বলবো, সাজেশন দিব, যেহেতু রানা ভাই আমার সিনিয়র, অনেক আগে থেকে কাজ করছে, রানা ভাই বেশি, সেটা রানা ভাইয়ের সাথে পরামর্শ করে আমরা দিব। আমি আপনার এই কথার প্রসঙ্গে একটি কথা, মানে আপনার কাউন্টার হিসেবে বলতেই চাইবো যে তার মানে আপনি এমন কোথাও মানে এসছে, আপনার কথার বিপরীতে যদি আমি দাঁড়াই, সেই জায়গা থেকে যে যারা অভিনয়কে পেশা হিসেবে নিয়েছেন, আপনাদের মতো যারা গুণী অভিনয় শিল্পী আছেন, তাদের দ্বারা কীভাবে একটি সংগঠন চলবে সেই প্রশ্ন এসছে। আমি সেই প্রসঙ্গে আবার পরে আসছি। আমরা রানাবার কাছে শুনতে চাই যে আপনি অগণিত নাটকে অভিনয় করেছেন এবং অনেক মানে দেশের জনপ্রিয় নাটকে আপনি নিয়মিত অভিনয় করে থাকেন। তো ইদানিং অধিকাংশ গল্পে আমরা দেখি নায়ক নায়িকা ছাড়া কাউকে গুরুত্বপূর্ণ মনে হয় না তেমন, এবং এমনও শোনা যায় যে তারা পুরো টিমকে নিয়ন্ত্রণ করেন, ওই কতিপয় মানে দুজন শিল্পী। পোস্টারেও পার্শ্ব চরিত্রগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, এর কারণ কি বলে মনে করেন? আসলে সময়ের সাথে সাথে এই জিনিসগুলি ডেভেলপ করছে খুব স্লোলি, একদিনে হয়নি। দেখেন, মানে আমাদের নির্মাতা এবং অভিনেতা এসে দুই জায়গা থেকে উত্তর দিতে পারে। হ্যাঁ, নির্মাতা না, আমি অভিনয়ের জায়গা থেকে অভিনয় শিল্পী হিসেবে বলি, যেটা হচ্ছে যে আগেরকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক না আসলে, কিন্তু আজকের এই পরিস্থিতিটা তৈরি করার জন্য সামগ্রিকভাবে সবাই দায়ী। দেখেন, যখন থেকে টেলিভিশনে আমি কাজ করি, কি সুন্দর সুন্দর নাটক হতো, বা তার আগে আরো সুন্দর নাটক হতো, কারণ পারিবারিক নাটক হতো। আমরা সবসময় বলি যে পারিবারিক নাটক এখন নাই, এখন খালি নায়ক নায়িকা বেজ গল্প। কারণটা কি? আমাদের আগে একটা টেলিভিশন একটা বাড়িতে একটা ছিল, আমরা আস্তে আস্তে দেখলাম টেলিভিশন ঘরে ঘরে ঢুকে গেছে, অর্থাৎ একসাথে টেলিভিশন দেখার কালচার শেষ। তারপর পর্যায়ক্রমে স্মার্টফোন আসলো, ইউটিউব আসলো, এখন স্মার্টফোনে সবাই ইভেন টেলিভিশন প্রোগ্রাম দেখে। তার মানে এখন একজন ভিউয়ার
ও কিন্তু ওর বাবা মা ভাই বোন সাথে নিয়ে আমরা যেভাবে দেখতাম সেটা দেখার প্রয়োজনই মনে করে না। ওর যখন মনে হচ্ছে ও রাত 3টার সময় হয়তো ওর কোনো একটা নাটক দেখার ইচ্ছা হলো, সে দেখছে একা। সো নাটকের কন্টেন্ট এখানেই চেঞ্জ হয়ে গেছে, যে যখন আমরা সব পরিবারের সবাই মিলে নাটকটা দেখতাম তখন পরিবারের সবগুলি ক্যারেক্টারকে আমরা নাটকে পেতাম এবং আমাদের ভালো লাগতো, কমিউনিকেশনের জন্য ইজি হতো। কিন্তু আমি যখন মাঝরাতে নাটকটা দেখি আমার কিন্তু আসলে মনে হয় যে আচ্ছা আরেকটু পার্সোনাল কিছু দেখলে ভালো হতো, বা যে টিনেজার ছেলেটি মাঝরাতে নাটকটি দেখে বা যে কোনো সময় নাটকটি দেখে, ও হয়তো ওর বয়সের পার্সোনাল কোনো মোমেন্টস দেখতে চায়। জি, তো যেই কারণে আসলে নাটকের গল্পের ধারা চেঞ্জ হয়ে গেছে এবং চরিত্রগুলো হারিয়েছে, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ক্রমশ নাটকের বাজেট কমে আসছে। দেখেন 2003-04 আপনাদের এই স্টেশনে আমরা যে কাজগুলি করেছি কত কত বাজেট ছিল, আপনারা দিতে পারতেন এই জন্য যে আপনাদের অ্যাড ভ্যালু ছিল, আপনারা স্পন্সরের থেকে সেই টাকাটা নিতেন বলে আমাদেরকে ওই বাজেটটা দিতে পারতেন। কিন্তু আস্তে আস্তে কমতে কমতে কোথায় চলে আসছে এখন, বিলো 2 লাখ 1 ঘন্টা নাটক, অথচ তখন আমরা 3 লাখ প্লাসে 1 ঘন্টা নাটক বিক্রি করতাম। তাহলে এই 25 বছরে কি টাকার এত অবমূল্যায়ন হলো, তারপরেও নাটকের দাম বাড়লো না, আরো কমে গেল? এটা হয় নাকি? তো যে কারণে ক্যারেক্টারগুলোকে মাইনাস করতে হয়েছে, এটা একটা কারণ। এই ধরনের আরো অনেক, মানে আমার কাছে আসলে মনে হয়েছে আমাদের এই ইন্ডাস্ট্রিটা পরিকল্পিতভাবে এই জায়গায় আনা হয়েছে যে ইন্ডাস্ট্রিটা ধ্বংস হোক, এবং সেটা আমার মনে হয় গত 25-30 বছরের জার্নি। জি জি জি। না আপনি মানে ঠিকই বলেছেন। এবং নূর আলম নয়ন, আপনি মানে এক জায়গায় লিখছেন যে আমরা কলিগদের নিয়ে যতটা নেগেটিভ সমালোচনা করি, তার 10 ভাগের 1 ভাগ যদি কাজ নিয়ে পজিটিভ সমালোচনা করতাম, তবে আমাদের অঙ্গন অনেক উপকৃত হতে। এবং আরেক জায়গায় বলছেন আপনি যে দিন শেষে নিজেকে শিল্পী ভাবতে পারাটাও সুখের। এটা কি আসলে নিজেকে প্রবোধ দেওয়ার মতো? প্রথম কথাটাই আমি যদি বলি, আপনি আমাকে ফেসবুকে দিয়ে বলুন, যেমন আমরা হয় কি যে আমরা কিন্তু সবসময় আমরা এই কথাটাকে আমি কিন্তু মানে নিজের অভিজ্ঞতা থেকে, আমাদের মেকআপ রুম বলেন বা আমাদের বেলি রোডে আড্ডা বা মহিলা সমিতি, বেলি রোডে শিল্পকলায় মগবাজারে আগে ছবিটা আড্ডা মারতাম, তা আস্তে আস্তে আমি দেখলাম যে আমরা এখন মানে নিজের কাজের মানে আমরা একজনের কাজ যখন বের হয় সেটা প্রশংসা না করে ওর কাজের কি কি দ্রষ্টব্য গুণ আছে সেগুলো বলার চেষ্টা করি। যেটা কিন্তু এই যে আমি যে বলছি, মানে এই আমি যে বলছি এটা কিন্তু আলটিমেটলি আমার কলিগের ক্ষতি হচ্ছে। মানে আমি তার উপকার না করতে পারি, ক্ষতি করার রাইট তো আমার নাই। মানে একটা সিনেমা, আমি যদি কথা বলি, একটা সিনেমা কিন্তু যারা কাজ করে অনেক কষ্ট করেই একটা সিনেমা তৈরি হয়, হয়তো তার ফিনান্সিয়াল সাপোর্ট ওরকম নাও থাকতে পারে, কিন্তু এই সিনেমাটাকে আমি প্রশংসা করছি না, ভালো দিকগুলোর কোনো আলাপ পজিটিভ ওয়েতে ক্রিটিসিজম মানে করছি না, আমরা নেগেটিভ ওয়েতে ক্রিটিসিজম করছি, করে কিন্তু এই সিনেমাটার ক্ষতি করছি, মানে এই সিনেমার অঙ্গনের ক্ষতি করছি। এবং এই ক্ষতি করতে করতে সিনেমা অঙ্গন কিন্তু এখন মানে যতই বলে না এখন খুব রাগ ঢাক, এত কোটি অত কোটি, কিন্তু সিনেমা অঙ্গন কিন্তু শেষ। 1400-1200 সিনেমা হল থেকে এখন সিনেমা হল কিন্তু 100-150 নেমে আসছে। এরকম আমাদের নাটক অঙ্গনে কিন্তু সেম তাই। না এটাই কি মানে সেই হতাশার জায়গাটা আপনি বলছেন যে দিন শেষে নিজেকে শিল্পী ভাবতে পারাটাও সুখের? না এখানে না, ওই জায়গাটা হয়েছে কি, ওটাকে আমি নিজেকে প্রবোধ দেয়া, যে আমি কিন্তু কথা কম বলি, আমি নিজে পার্সোনালি কথা একটু কম বলি। এই যে কথা কম বলে বা এই যে বুঝেছি নিজের চলারটা, যে আমি যে নিজেকে শিল্পী ভাবতে পারছি বা আমি নেগেটিভ আলোচনা কম করছি, হতাশার পরেও আমি একজন শিল্পী হিসেবে মানে আমি অন্যদের নেগেটিভ আলোচনা করছি না, পজিটিভ আলোচনা করছি, বা আমি আমার কলিগকে ভালোবাসতে চেষ্টা করছি, এই যে এই ব্যাপারটা আত্মোপলব্ধি, হ্যাঁ ওই জায়গায় যে শিল্পী হিসেবে ভাবাটা একটা বড় বিষয় আর কি। আমি কিন্তু মানে এখানে এসেছি শিল্পী হতেই, অন্য কিছু না, মানে আমি এবং হয়তো আজীবনও সেটাই করে যাব। তো এই যে ক্যারেক্টার আর্টিস্ট বলে কিছু বা অধিকাংশ অভিনেতার বৈষম্যের শিকার হচ্ছেন মনে হয়, দেখা যাচ্ছে যে না পাচ্ছেন সময়, না পাচ্ছেন তারা ভালো চরিত্র অভিনয় করার সুযোগ, মানে এমন কেন হলো? এটা আসলে যে ডিমান্ড, মার্কেট ডিমান্ড হচ্ছে। দেখেন সবসময় তো আসলে মানে এটা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ইন্ডাস্ট্রি, মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু আসলে ফোকাস থাকে হচ্ছে হিরো হিরোইনের উপরে। আপনি যত বড় ফিল্ম বলেন বা নাটক যাই কিছু বলেন না কেন, এটি তো আসলে
আমরা শুধুমাত্র এটা কোনো ভলান্টিয়ার সার্ভিস না যে আমরা বানালাম, আপনারা দেখালেন, দর্শকরা দেখলো, কারণ এটার সাথে ফিনান্সিয়াল কিছু ব্যাপার জড়িত থাকে, তাই না? তো এখন ওই হিরো হিরোইনই কিন্তু আসলে লগ্নিকৃত টাকাটা ফেরত আনার প্রথম মানে গুটি আমার। সো ওদেরকে বেস করেই সব হবে, এটা স্বাভাবিক। কিন্তু এখন এর সাথে যে ক্যারেক্টার আর্টিস্টগুলো, ওই যে আমি বললাম একটু আগে যে বাজেট কমার কারণে ক্যারেক্টার আর্টিস্টগুলি হারিয়ে গেছে। আর যেটা হচ্ছে যে এখন ওভারঅল নাটক কি এমন গল্পের দিকে যাচ্ছে যেখানে ক্যারেক্টার আর্টিস্ট লাগে না। যে আপনি দেখবেন যে টিনেজদের বা থাকলেও মানে একেবারেই মানে তাদের অংশগ্রহণটা খুব কম, আর খুব কম। তো আর এইটার আবার কারণ হচ্ছে যে এখন যে হিরো, আমি হিরোইনদেরও বলবো না, হিরো মানে আমাদের ইন্ডাস্ট্রি আসলে এখন হিরো বেজ। এইটা আমাদের এর আগের সুপার হিরো দু একজনের সময় থেকে শুরু হয়েছে যে সে পুরো গল্প নিজের মতন করে দাঁড় করায়। ইভেন ওই গল্পে যদি কো অ্যাক্টর, সে ক্যারেক্টার আর্টিস্ট হোক বা নন মানে এমনি সাধারণ আর্টিস্ট হোক, ও যদি একটু ভালো একটি লাইনের অভিনয় যদি ভালো করে, ওই সিন ফেলে দেয়া হতো। এটা হয়েছে। তো আমার কাছে তারা সুপারস্টার, কিন্তু আমার মনে হচ্ছে তারা সুপারস্টার বাট দে আর নট গুড অ্যাক্টর। তারা খুবই ইনসিকিউর অ্যাক্টর। তারা মানে আমরা শুনেছি এটা ফিল্মে হতো এক সময়, কিন্তু আমাদের নাটকের ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি। তো ওই অভিনয় শিল্পীরা আসলে দুর্বল অভিনয় শিল্পী বলে আমি এই জন্য যে সে একজন ভালো কো অ্যাক্টরকে নিতে পারে না, এটা তার ইনসিকিউরিটি। এবং ইন্ডাস্ট্রি ওদেরকে প্রমোট করেছে, ঠিক আছে, যে কোনো ভাবে হোক তাদেরকে প্রমোট করা হয়েছে, এবং তারা যে কারণে ওদের ভিউ সর্বস্ব, এই জন্য আসলে একটু বৈষম্য হচ্ছে। তবে আমার মনে হয় এটা আবার গত 2 বছরে কাটছে। এটার জন্য আমি বলবো যে ওই গল্পের কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু দেখবেন যে একটু পারিবারিক গল্পের দিকে আবার যাচ্ছে। মানুষটা আসলে ওই জায়গাটা ছাড়তে পারে না। একটা সময় দীর্ঘ সময় ধরে চলে না, একটা অনিয়ম একটা সময় পরে যে আসলে শেষ হয়ে যায়। তো আমি ক্যারেক্টার আর্টিস্টের ব্যাপারে আমি রানু ভাইয়ের সাথে একটু যুক্ত করছি। আমি কিন্তু এই ক্যারেক্টার আর্টিস্টের ব্যাপারে হতাশ না, আমি কিন্তু পজিটিভ। কেন পজিটিভ? রানা ভাই হয়তো 30 বছর যাবৎ কাজ করছেন, আমি 20 বছর যাবৎ কাজ করছি। এর মধ্যে কিন্তু আমরা অনেক হিরো হিরোইনকে দেখেছি, কিন্তু 20 বছর পরে আমি নুরুর রহমান এখনও কিন্তু অভিনয় করে যাচ্ছি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে, কিন্তু অনেক হিরো হিরোইন তারা কিন্তু নেই। আমি আমার কাজের জায়গাটা সততার সাথে করে গিয়েছি বলেই ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে উনি আমার দিকে তাকালেন কি তাকালেন না, উনি আমার সালামটা নিলেন কি নিলেন না, আমি সেটা কেয়ার করিনি, আমি আমার মতো কাজ করে গিয়েছিলাম। যার জন্য 20 বছর পরে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে আমি এখন আছি, রানা ভাই 30 বছর আছেন, কিন্তু ওই হিরো হিরোইন সবাই কিন্তু নেই। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের একেবারেই সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আজকের ইন্টারভিউ স্টুডিওতে আপনারা এত কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি টিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ এই সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমাদের দেখার জন্য এবং দর্শকদের। জি, সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের আয়োজন আজকের মতো এখানে শেষ হচ্ছে। আপনারা সবাই এনটিভির সঙ্গেই থাকুন।